ছোট মালকিন নমস্কার, আমি টাকা নিয়ে এসেছি। হ্যাঁ গিরিশ বাবু, ভেতরে আসুন। নমস্কার মালিক। নমস্কার। মালিক, ওই চারাগুলো লাগিয়ে দিয়েছি, একবার যদি দেখে নেন। দেখার আর কি আছে, তুমি লাগিয়েছো যখন ঠিকই হবে। তাও মালিক একবার। পরশুদিন ফিরে দেখছি। ঠিক আছে প্রশান্ত। নমস্কার শিবানী দেবী। নমস্কার গিরিশ। ঈশা বাবু, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি কর না, আর কাউকে যেন বলবে না যে এটা ঠাকুমা দিয়েছে। সিক্রেট। হ্যাঁ, একদম সিক্রেট। আর যেমন ইচ্ছে হয় তেমনি খরচ করো। ঈশা বাবু, দেরি হয়ে যাচ্ছে, যা তাড়াতাড়ি যা, কর। মা ডাকছে, যাও 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 যাও। নমস্কার বড় মালকিন। এসো গিরিশ, এসো। ছোট মালকিনের কাছে। হ্যাঁ হ্যাঁ। নমস্কার ছোট মালকিন। এই হিসেবটা দেখে নিন। মা, পরশুদিন আমি ফিরে আসবো। ঠিক আছে বাবা, ঠিক করে যাস। আচ্ছা, দেখলাম প্রশান্তের খুব জোর কাশি হচ্ছে, তাই আমি ওকে কাল দিনটা ছুটি দিয়েছি। ভালো করেছিস, ওকে বিশ্রাম নিতে দে। আমি আর পরদিনই ঠিক সামলে নেব বাগানটা। বড় মালকিন, রান্নাঘরের সব কাজ হয়ে গেছে, এখন আমি যাই। ঠিক আছে, পরশুদিন আসতে ভুলিস না, আর টাইমে আসবি। হ্যাঁ। এই নিন, 7 লাখ আছে। আসি তাহলে। নমস্কার ছোট মালকিন। নমস্কার বড় মালকিন, আমি আসি তাহলে। গিরিশ, আমার হিসাব কবে নিয়ে আসছো? পরশু কয়েকটা এন্ট্রি বাকি আছে। মনে করে। হ্যাঁ। এই রাজ পরিবারে কালকে অনেক কিছু ঘটনা ঘটবে, অনেক কিছু। আর এই অনেক কিছুর প্ল্যানিং হয়তো আজকে হয়েছে, আর পরের দিনে ঠিক সকালবেলা এই ঘটনার রহস্য জানা গেল। ভয়ঙ্কর ঘটনা। এক মিনিট। ফোনটাও কেউ দেখছি ধরছে না। মালিকেরও তো আজ আসার কথা, ওনাকেই ফোন করি। বলো প্রশান্ত। মালিক, আপনি চলে এসেছেন নাকি? হ্যাঁ, আচ্ছা আসবো। কেন, কি হয়েছে? বড় মালকিন আর ছোট মালকিন কোথাও বাইরে গেছেন নাকি? আমাকে তো তারা বলেনি কিছু। কেন, কি হলো? মালিক, আমি আর পূজা প্রায় 5 মিনিট ধরে বেলটা বাজাচ্ছি, কেউ দরজাটা খোলেনি। আর ল্যান্ডলাইনে ফোন করলাম, তখনও কেউ ধরলো না। আপনি যে নাম্বারটিতে ফোন করেছেন সেটি এখন পরিষেবা সীমার বাইরে। মা আর দিদি কাউকেই ফোনে পাচ্ছি না। বাড়িতে সব ঠিকই আছে নিশ্চয়ই? বলো। মা, পদ্মিনী, মা, মা, পদ্মিনী, মা, বড় মালকিন, ছোট মালকিন, বড় মালকিন, মা, বড় মালকিন, মা, মা, পদ্মিনী, বড় মালকিন, ছোট মালকিন। বড় মালকিন।
ছোট মালকিন, বদিনী, মা, আমি পরশুদিন আমার বউ শিবানীর বাপের বাড়ি গেছিলাম পরিবার নিয়ে। আজ সকালে যখনই ফেরার জন্য তৈরি হচ্ছি তখনই ফোন এসে গেল। কার ফোন এসেছিল আদিত্যবাবু? আমাদের মালি প্রশান্তর। আপনার মা, দিদি, পদ্মিনী কি কোথাও যেতে পারে? হ্যাঁ মানে যেরকম বাকি লোকেরাও আসা যাওয়া করে সেরকমই, কিন্তু এরকম না বলে এর আগে কখনো কোথাও যায়নি ওরা। না সাহেব, রোজ আসি না, একদিন ছাড়া একদিন আসি। পরশু এসেছিলাম আর আজকে এলাম। তোমারও কি একই সিস্টেম, একদিন ছেড়ে আরেকদিন? আগে না স্যার, আমি রোজই কাজ করি, কিন্তু পরশুদিন একটু শরীরটা খারাপ হওয়াতে আদিত্য স্যার বলেছেন আমাকে ছুটি নিয়ে নিতে। প্রশান্ত, এত কাশি হচ্ছে কেন তোমার? ও একটু ঠান্ডা লেগে কাশি হয়েছে মালিক। তাহলে আজকে কাজে এলে কেন? অতটাও খারাপ অবস্থা নয় মালিক, ঠিক হয়ে যাবে। এই কাশি নিজে নিজে ঠিক হয়ে যায় না। একটা কাজ করো, ডাক্তার দেখিয়ে কালকে দিনটা আরাম করো, পরশু দিন আবার কাজে এসো। আর এমনিতেও আমি আজ আর কাল এখানে থাকছি না। আর আপনি? আগে আমি এই পরিবারের জমিজমার হিসেব দেখি। পরশু এসেছিলাম ছোট মালকিন পদ্মিনী দেবীর জমিজমার হিসেব দিতে, আজ আমার বড় মালকিন গায়ত্রী দেবীকে হিসেব দেওয়াচ্ছিল। আদিত্যবাবু, আপনাদের এত বড় বাড়ি কিন্তু একজনও সিকিউরিটি গার্ড নেই কেন? তার কারণ কখনো সেরকম প্রয়োজনই পড়েনি। স্যার, আদিত্যবাবু আপনি দাঁড়ান। প্রথমে আমরা ঢুকবো, দেখবো সবকিছু ঠিক আছে কিনা। ইন্সপেক্টর, মা আর পদ্মিনীর ঘর উপরে। কি হয়েছে ইন্সপেক্টর? ম্যাডাম, আপনি বাচ্চাটাকে এখানেই রাখুন। আদিত্যবাবু, আপনারা দুজন ওপরে আসুন। কি হয়েছে ওপরে? বাচ্চা বাইরে প্লিজ। মা, পদ্মিনী, স্যার আশ্চর্যের, আলমারির দরজাটা খোলা, কিন্তু কেউ ক্যাশকে হাতও লাগায়নি, লাখের ওপরে আছে। মা, পদ্মিনী। পদ্মিনী দেবীর বডি দেখে মনে হচ্ছে যে ইলেকট্রিক শকে ওনার মৃত্যু হয়েছে। যখন হিটারে হাত মা গায়ত্রী দেবীর, আর গলায় স্ট্র্যাঙ্গুলেশন মার্কও রয়েছে। স্যার, প্রায় পুরো বাড়ি ঘুরে দেখেছি, দুজন মহিলা গায়ত্রী আর পদ্মিনীর মোবাইল কোথাও পাইনি। স্যার, বাড়ির কোনো জানলা দরজাতে কিন্তু জোর জবরদস্তি ঢোকার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। বাড়ির বাইরের দরজাটা সেলফ লকিং দরজা। যে ভেতরে এসেছিল সে চুপচাপ এই দরজা দিয়ে বাইরে চলে গেছে। স্যার, খুনি কোনো চেনা জানা লোক হবে। বাড়ির মালিক প্রশান্তকে ছুটি দেওয়া হয়েছিল, চাকরানি পূজার এমনিতেই ছুটি ছিল, আর অ্যাকাউন্টেন্ট গিরিশবাবুর আজকে আসার কথা ছিল। বাড়ির বড় ছেলে আদিত্য, ওর স্ত্রী শিবানী আর মেয়ে ঈশাও বাড়ি ছিল না যখন মার্ডার হয়। আমাদের সামনে অনেকগুলো সূত্র আছে, এখন দেখতে হবে এই মার্ডারগুলো চক্রান্তের পেছনে কোন সূত্র আছে। দুজন ভদ্রমহিলার মৃত্যু দম আটকানোর জন্য হয়েছে। দুজনেই 30 থেকে 48 ঘন্টা আগে মারা গেছে। 30 থেকে 48 ঘন্টা আগে? ডক্টর, এতটা ওয়াইড রেঞ্জ? তার মানে খুনটা গতকাল 19শে জানুয়ারি বা তার আগের দিন 18 জানুয়ারি, যে কোনো দুটো দিনের মধ্যেই হতে পারে। হ্যাঁ, পসিবিলিটিস তাই। এই পদ্মিনীর বডিটা কালো হয়ে গেছে, এটা ইলেকট্রিফিকেশনের জন্য? হ্যাঁ, কিন্তু এই কালো রঙের জন্য গলার দাগটা পুরো মিলিয়ে গেছে। কিন্তু এনাকে ইলেকট্রিকিউটও করা হয়েছে। গায়ত্রী দেবীর শ্বাসরোধ করা হয়েছে। কোনো সেক্সুয়াল অ্যাসল্ট? নো,
প্রাইমারিলি তো মনে হচ্ছে এই মার্ডারের চক্রান্তের সব প্ল্যানিং ভুল হয়ে গেছে। প্ল্যান হয়তো এটাই ছিল যে দুজন মহিলাকে ইলেকট্রোকিউট করা হবে, যাতে দেখে মনে হয় শকের জন্য অ্যাক্সিডেন্টালি দুজনে মারা গেছে। হতে পারে, কিন্তু এটা ডবল মার্ডার কেস ইন্সপেক্টর। ওই বাড়িতে বিগত 48 ঘন্টার মধ্যে খুব বাজে কিছু ঘটনা ঘটেছে। ডক্টর, বাজে তো কিছু হয়েছেই, কিন্তু এটা বিগত 48 ঘন্টায় হয়েছে না আগে থেকেই হচ্ছে, এটা তো শুধু সময় বলবে। 48 ঘন্টা আগে কি প্ল্যানটা করা হয়েছিল? 18ই জানুয়ারি গায়ত্রী দেবীর ছেলে আদিত্য ওর ওয়াইফ এবং মেয়ে দুদিনের জন্য বাইরের ট্রিপে গেছিল। স্টাফেরাও ওখানে দুদিন যায়নি, সবাই 20 তারিখেই আসে। অনেকগুলো অদ্ভুত ব্যাপার রয়েছে, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এটাই, এত বড় বাড়িতে একটাই চাকর ছিল, আর সেও নিজের ইচ্ছা মতো যাতায়াত করতো। আর বাড়ির মালি 18 তারিখেই অসুস্থ হয়, আর 19 তারিখে ওকে ছুটি দেওয়া হয়, আর 18 তারিখে বা 19 তারিখে এই বাড়িতে ডাবল মার্ডার হয়। আমরা আমাদের ইনভেস্টিগেশন একটা স্পষ্ট সন্দেহ থেকে শুরু করি যে পরিবারের মধ্যেই কিছু আছে। আমি আফসোস ছাড়ার এখন কি করতে পারি? সেদিন যদি কোথাও না যেতাম। কিন্তু ভাগ্যের লিখন তো কেউ না পড়তে পারে, না কেউ বদলাতে পারে। এই ডাবল মার্ডার দুর্ভাগ্য নয়, ক্রাইম, ভয়ঙ্কর একটা ক্রাইম। তোমার শ্বশুরবাড়ি যাওয়ার প্ল্যান কি হঠাৎ হয়েছিল? আগে না, অনেকদিন হলো শিবানীর বাবা মার সাথে দেখা হয়নি। তোমার এই ট্রিপ প্ল্যান করা হয় 18 তারিখে, আর ফেরার কথা 20 তারিখ। হ্যাঁ, তোমার অ্যাকাউন্টেন্ট গিরিশও 18 তারিখেই আসে, আর গায়ত্রী দেবীর কাছে হিসেবের জন্য সময় নেয় 20 তারিখ। সেটা হয়তো ওদের মধ্যে কথা হয়েছিল, আমি আসলে সেটা জানতাম না। আর তোমার চাকরানি পূজা, ও 18 তারিখের পর সোজা 20 তারিখে আসে, অদ্ভুত অল্টারনেট ডিউটির সঙ্গে। আর 19 তারিখে আমি আমাদের মালি প্রশান্তকে ছুটি দিয়ে দিয়েছিলাম। আর এই দুটো মার্ডারই 18 তারিখ বা 19 তারিখই হয়। আর আপনি বলছেন যে এটা কাকতালীয় নয়, ষড়যন্ত্র? আদিত্য, আমি এটা বলছি না, বোঝাই যাচ্ছে যে এটা ষড়যন্ত্র। তুমিও চলো না ভেতরে, আমার বেশি সময় লাগবে না। আরে আমি তোমাদের দুই বান্ধবীর আলোচনার মধ্যে কি নাক গলাবো বলো তো? তুমি ঈশাকে নিয়ে গিয়ে বৈশালীর সাথে দেখা করো, আমি একটা কাজ সেরেই আসছি। ঠিক আছে, তোমার যা ইচ্ছে, কিন্তু আদিত্য আমাদের ম্যাক্সিমাম 1 ঘন্টার মধ্যে বেরোতে হবে, তার মধ্যে চলে এসো। ঠিক আছে। 18ই জানুয়ারি আমরা ওই মোটামুটি 11:30 নাগাদ বেরিয়েছিলাম। আর এই প্ল্যানটা কখন হয়েছিল শিবানী দেবী? প্ল্যান? কিসের প্ল্যান? বাপের বাড়ি যাওয়ার প্ল্যান। কেন, অন্য কোনো প্ল্যানও ছিল নাকি? দেখুন, কোনো প্ল্যানই হয়নি, শুধু 17ই জানুয়ারি রাতে আমি আমার হাজবেন্ডকে বলি যে আমি আমার মায়ের বাড়ি থেকে ঘুরে আসতে চাই, তো উনি বললেন ঠিক আছে কাল যাবো, ব্যাস। আমার আর শিবানীর ওর বাপের বাড়িতে যাওয়া এমন কি বড় অপরাধ হয়ে গেল ইন্সপেক্টর? তুমি তোমার শ্বশুর বাড়িতে যাও আর অপরাধটা তোমার বাড়িতে হয়ে যায়। আগে যদি জানা থাকতো বাড়িতে এরকম ঘটনা ঘটবে তাহলে আমি হতে দিতাম? নাকি আপনি এটা বলছেন যে আমি আগে থেকেই জানতাম এরকম একটা ঘটনা ঘটবে, তাই জন্য আমি আমার বউ শিবানী আর মেয়ে ঈশাকে নিয়ে বাড়ির বাইরে ছিলাম? গিরিশ তোমার অ্যাকাউন্টেন্ট, প্রশান্ত তোমার মালি, আর পূজা চাকরানি, এই তিনজনও বাইরে ছিল। তার মানে আমরা সবাই মিলে আমার মা আর আমার বোনের হত্যার ষড়যন্ত্র করেছি। কেন এত আগেরটা ভাবছো? আগে এটা বলো যে পূজা অল্টারনেট ডেতে কাজে আসে, এটা কেন? আমরা কোন চাকরকে কবে আর কিভাবে ডাকবো সেটা আমাদের পার্সোনাল ম্যাটার। আর সিকিউরিটি না থাকাটাও পার্সোনাল ম্যাটার। দেখুন, আমি আপনাকে আগেও বলেছি আমাদের কখনো মনেই হয়নি যেখানে সিকিউরিটির প্রয়োজন আছে। আপনার চাকরানি পূজা অল্টারনেট ডেতে কাজ করতে আসে, কিন্তু বাড়ির কাজ তো রোজ হয়, তাই তো? দেখুন, বাড়িতে রান্না কে করবে, কাপড় কে কাচবে, এগুলো শাশুড়ি বউ আর ননদের নিজেদের ব্যাপার, সব বাড়িরই কথা। একদমই প্রত্যেকটা বাড়ির কথা, কিন্তু আপনিই বলুন শিবানী দেবী, এটা কোন বাড়িতে হয় যেখানে শাশুড়ি আর ননদকে এত নির্মমভাবে হত্যা করা হয়? আর আপনার সন্দেহ বউকে, মানে আমাকে? করার কোনো কারণ আর না করার কোনো কারণ আছে? শিবানী দেবী, যে অল্টারনেট দিনগুলোতে আপনার চাকরানি কাজ করতে আসতো না, বাড়ির কাজ কে করতো? এঁটো বাসন সিঙ্কে রাখা শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। আর দ্বিতীয় কথা, এটা আমাদের বংশের পরম্পরা নয়। আচ্ছা দিদি, গায়ত্রী দেবী আর পদ্মিনী দেবীর যা কিছু সম্পত্তি, আমি তার রক্ষণাবেক্ষণ আর অ্যাকাউন্টসটা দেখি। জমি ভাগ করা হয়েছে মা, মেয়ে আর ছেলের মধ্যে? এ তো বড় মালিকের ইচ্ছার ব্যাপার, তাই মৃত্যুর আগে তিনজনকে সমস্ত সম্পত্তি ভাগ করে দিয়েছেন। আপনি গায়ত্রী দেবী আর পদ্মিনীর হিসাব সামলান, আদিত্যর কেন নয়? কারণ ওনার হিসেবপত্র উনি নিজেই সামলাতেন একাই। এই বাড়ির মালিক প্রশান্ত, সে কখনো কখনো সাহায্য করত, ওনার খুব প্রিয় লোক। হ্যাঁ, প্রশান্ত তোর কাশি ছিল,
তাই 18 তারিখে উনি ওষুধ নিতে এসেছিলেন। বাকি ওই দিন উনি কাজে গেছিলেন কিনা সেটা আমি আপনাকে কি করে বলবেন? তো উনি নিজেই সামলাতেন। একাই? এই বাড়ির মালিক প্রশান্ত, সে কখনো কখনো সাহায্য করত, ওনার খুব প্রিয় লোক। হ্যাঁ, প্রশান্ত তোর কাশি ছিল, তাই 18 তারিখে উনি ওষুধ নিতে এসেছিলেন। বাকি ওই দিন উনি কাজে গেছিলেন কিনা সেটা আমি আপনাকে কি করে বলবো বলুন? আমি এখানে গত 10 বছর ধরে কাজ করছি স্যার। প্রশান্ত 10 বছর অনেকটা কাউকে ঠিকভাবে জানার জন্য। রাজ পরিবার স্যার, কিন্তু দেখুন না, এত সহজ সংস্কারী লোক, তাদের কি হলো? বড় মালকিন আর ছোট মালকিনকে কিভাবে মেরে ফেললো? কেউ বাঁচানোর জন্য তো ছিল না। অবাক লাগে যে এত বড় বাড়ি কিন্তু কোনো সুরক্ষা নেই, একজনও সিকিউরিটি গার্ড নেই। স্যার, ছোট মুখে বড় কথা, এই কথাটা আমিও কয়েকবার ভেবেছি, কিন্তু মালিককে আমি এই কথা কি করে বলি? আমি হলাম কাজের লোক। প্রশান্ত, আমাদের মনে হয় এই খুনটা পারিবারিক ঝামেলার জন্যই হয়েছে। এমন কি কিছু আছে যেটা তুমি জানো, যা আমরা জানি না, জানা উচিত? 4 বছর আগে তুমি যখন এখানে কাজে লেগেছিলে তখন একই নিয়ম ছিল, একদিন আসবে আর একদিন ছুটি। মেম সাহেব আমাকে প্রথম দিনই নিয়মটা বুঝিয়ে দিয়েছিল। মালিকদের কথা তো আমাদের মানতেই হবে। আর বাড়িতে কোনো ঝামেলা? ঝামেলার কথা জানি না মেম সাহেব, কিন্তু পদ্মিনী মেম সাহেব খুবই রাগী ছিলেন। মানে কথায় কথায় বকতেন, খুবই রাগ করতেন। কাকে বকতো? শিবানী দেবীকে? বকতেন তো সবাইকে, কিন্তু বৌদির উপর বেশি রাগ করতেন। শিবানী, শিবানী, হ্যাঁ দিদি। 4টের সময় মাকে চা দেওয়া হয়, 4টে বেজে 5 মিনিট হয়ে গেছে আর এখনো চা দেওয়া হলো না। করছোটা কি তুমি? দিদি, আমি পূজাকে বলেছি বানাতে। পূজা এখনো চাটা করলো না আর তুমি ওকে জিজ্ঞেসও করলে না ও কেন করেনি? বাড়ির কাজের লোকের ওপর নিজের ভুলটা চাপিও না। তাড়াতাড়ি বলো ওকে চা নিয়ে আসতে, নাকি আমি বলবো যদি ও তোমার কথা না শোনে তো। তুমি সেদিন 2 ঘন্টার জন্য কোথায় গেছিলে? এখন তুমিও আমাকে প্রশ্ন করবে? গিরিশবাবু, একটা কথা পরিষ্কার করে বলবেন, যদি গায়ত্রী আর পদ্মিনীর জন্য রাস্তা বন্ধ হয় তাহলে খুলে রাখা হলো কার জন্য? যা কিছু সম্পত্তি সবই আদিত্যবাবুই পাবেন, কারণ পরিবারে উনিই জীবিত ব্যক্তি। তোর মুখের এক্সপ্রেশন অনেক কিছু বলে দিচ্ছে প্রশান্ত। ভালো হবে যা জানিস বলে দে। স্যার, আমি সেটাই বলেছি যেটা আমি শুনেছি। প্রশান্ত, তুই সত্যি শুনেছিস না আমাদেরকে মিথ্যে বলছিস সেটা আমরা ঠিক জেনে যাব। স্যার, মাথায় বাজ পড়বে যদি মিথ্যে বলি। জানি না গায়ত্রী দেবী আর পদ্মিনী দেবী কি মিথ্যে বলেছিল যে ওদের উপর সত্যি বাজ পড়লো। দেখুন স্যার, পদ্মিনী দেবী আর আদিত্য স্যারের বনিবনা ছিল না। কোন ব্যাপারে? ওই জমিটাও অনুর্বর হয়ে গেছে। আমরা রোজ যে সবজি খাই সেটা ওই অনুর্বর জমি থেকেই আসে। জমিটা হাইওয়ে লাগোয়া পদ্মিনী। বিল্ডার ওখানে হোটেল বানাতে চাইছে, যার বিনিময়ে ওরা আমাদের মোটা অঙ্ক দিতে রাজি। বিক্রি করার জন্য এর থেকে ভালো দাম আমরা পাবো না, আর এর থেকে ভালো সময়ও আসবে না। কিন্তু ওই জমিটা আমি বিক্রি করব না আদিত্য। ওই জমিটা শুধু মার আর একমাত্র মারই। তুই কেন তোর মতামত পোষণ করছিস? কেন মাথাটা খাচ্ছিস মার? মায়ের বুদ্ধিও এতটা কমজোরি নয় আদিত্য, না আগে কখনো ছিল না পরে কখনো হবে। যে কেউ ওকে খারাপ করতে পারে। মা, বোঝার চেষ্টা করো প্লিজ। বিল্ডার আজ যা দাম দিতে রাজি হয়েছে কাল তা দেবে না। গত 12 বছরে জমির দাম শুধু বেড়েই চলেছে আদিত্য, কিন্তু মনে হচ্ছে ক্রমশ মায়ের সম্মান কমছে। মা যতদিন বেঁচে আছে ওই জমি বিক্রি হবে না। তাহলে সোজা বল না, তুই তার মানে এটা চাইছিস যে মা তার সমস্ত জমি তোর নামে করে দিয়ে যাক? আর তুই চাস যে নিজের জমিটা বাঁচিয়ে রাখবি আর বাকি সবার জমি বিক্রি করে টাকার ভাগ নিবি, তাই না? আদিত্য, পদ্মিনী, তোরা দুজনে চুপ কর। শুরুটা কে করেছে মা? বিল্ডারের অফার কে এনেছিল আদিত্য? আমি বললাম না চুপ কর তোরা দুজনে। বিক্রি করবো না আমি ওই জমি। আর দিদি আমাদের সাথে যা করছে না, শুধু আমাদের ভাগ ছিনিয়ে নেওয়ার জন্য। খুব ভালো করে জানি, 1 নম্বরের সুযোগ সন্ধানী। একটা কথা বলবো তোমাকে? তুমি তো বলার জন্যই আছো, আবার জিজ্ঞেস করার কি আছে? কথাটাই এই রকম। দিদির রাগ না শুধু আমার ওপরে, আমাকে নিয়ে। কেন? কিসের কেন? বিয়ে আর বাচ্চার সুখ তো সবার ভাগ্যে থাকে না, তাই না? আর মাও সব সময় দেখি ওর পক্ষই নেয়। কোন মাই বা চাইবে না? মেয়ের সংসার হলো না, বাচ্চা হলো না, জানাই কথা মায়ের সব রাগই আমাদের দুজনের ওপরে। যদি মাকে এই ডিলটার উপকারিতা আমি বোঝাতে পারতাম, এই সুযোগ আর ফিরে আসবে না শিবানী। ঘুমিয়ে পড়ো, যা হবে না সেই নিয়ে ভেবে না আর কোনো লাভই নেই।
স্যার গায়ত্রী আর পদ্মিনীর ফোন রেকর্ড স্ক্যান করেছি। 19শে জানুয়ারি কোনো কল আসেনি। আর আগের দিন 18 তারিখে? স্যার 18 তারিখ সন্ধ্যাবেলা ছেলে আদিত্য ফোন করেছিল ওনার নিজের শ্বশুর বাড়ি থেকে। আর এই প্রশান্ত, গিরিশ আর পূজার ফোন রেকর্ডস? কিছু পাওয়া যায়নি স্যার। তিনজনের সেলফোন লোকেশন বাড়ির আশেপাশে দেখা যাচ্ছে না। আর আদিত্য আর শিবানী? এদের ব্যাপারটা একটু গোলমেলে স্যার। দুজনের ফোন রেকর্ডস আর স্টেটমেন্টের মধ্যে বড়সড় গ্যাপ। আর এই গ্যাপ থেকে আমরা প্রথম লিড পেতে পারি। হ্যাঁ মঙ্গেশ, কি বলছিলে তুমি ওই হিটার সম্বন্ধে? ওই গাঁয়ের মার্কেটে ঘুরতে ঘুরতে আমার কানে এলো যে 15 দিন আগে ওই যে আমাদের আদিত্যবাবু আছে না, 2টো হিটার কিনেছিলেন। কোথা থেকে? সিং ইলেকট্রিক্যালস, মার্কেটে ছোট একটা দোকান। স্যার আদিত্য রাঠোর 18 তারিখ সকাল 6:30 নাগাদ বাড়ি থেকে শ্বশুর বাড়ির দিকে রওনা হন, কিন্তু ওনার কল রেকর্ড বলছে যে দুপুর 2:30 নাগাদ উনি ওনার বাড়ির কাছাকাছি আর ছিলেন। ঠিক বিকেলে শিবানীর বাপের বাড়ি পৌঁছে নিজের মাকে ফোন করে। এরকম নয় তো যে এই মার্ডারগুলো 19 তারিখ নয় 18 তারিখ বিকেলে হয়েছে? দুজনেই 30 থেকে 48 ঘন্টা আগে মারা গেছে। হয়তো আদিত্য গায়ত্রী দেবীর ফোন করে ভাড়াটে গুন্ডাদের সঙ্গে কথা বলে যে ওই সময়ের মধ্যে এই ডাবল মার্ডারটা করে ফেলেছিল, আর গায়ত্রী দেবীর ফোন এই গুন্ডাগুলোর কাছে ছিল। স্যার শিবানীর কাছে 18 তারিখ দুপুর 2:15 নাগাদ একটা কল আসে। কার নাম্বার? কোন এক বৈশালী গুপ্ত স্যার। তুমি ঈশাকে নিয়ে বৈশালীর সাথে কথা বলো, আমি একটা কাজ সেরেই আসছি। মানে 18 তারিখেই কোনো প্ল্যান হয়ে গেছিল। শিবানী, ওই কেমন আছিস? আমি ভালো আছি। আর ঈশা ম্যাডাম কেমন আছো তুমি? এসো, আয়। হ্যাঁ ঠিক, শিবানী আমার বন্ধু। ও আর ওর মেয়ে দেখা করতে এসেছিল 18ই জানুয়ারি। আর ওরা আপনার বাড়ি থেকে বেরোয় কটায়? প্রায় 2:30 পৌনে 3টের সময়। এই পুরো সময় আদিত্য আপনাদের বাড়ি আসেনি? আগে না, ও কোনো কাজে গিয়েছিল, কিন্তু প্রায় 2:30 নাগাদ ও ওদের পিক আপ করতে এসেছিল। আরে আন্টিকে বাই তো বললে না? বাই বৈশালী আন্টি। বাই আমার সোনা। আর আপনি আদিত্য বাবু, আপনি তো রাজা রাজরা, আমাদের মতো সাধারণ মানুষের বাড়িতে পা রাখেন আরে না। সেরকম কিছু না, একটা কাজ ছিল, নেক্সট টাইম নিশ্চয়ই। আদিত্য, 1 মিনিট এদিকে শোনো তো। হ্যাঁ বলো শিবানী। পুলিশ বৈশালীকে ফোন করেছিল, কেন? আমাদের ব্যাপারে জিজ্ঞেস করছিল। তা জিজ্ঞেস করতে দাও। আদিত্য, তুমি আমায় বলছো না কেন সেদিন তুমি 2 ঘন্টার জন্য কোথায় ছিলে? শিবানী, আমি তোমায় বলেছিলাম না আমি একটা কাজে ছিলাম যেখানে 2 ঘন্টা লেগে গেছিল। তাহলে একই প্রশ্ন কেন তুমি বারবার আমায় করছো? রাঠোর ফ্যামিলিতে আমাদের দোকান থেকে মাল যাবে, এটা তো গর্বের ব্যাপার। আদিত্যবাবু এরকম হিটার নিয়ে গেছিল, এত টপ মাল 2টো নিয়ে গেছিল। আপনাকে কি করে খারাপ জিনিস দিতে পারি সাহেব? এটাকে ছুলে কারেন্ট লাগবে নাকি? এটা কয়েল দা হিটার সাহেব। এটাকে তো এমন জায়গায় রাখতে হবে যেন ভুল করেও কারো হাতে না আসে, না হলে তো কারেন্ট লাগবেই লাগবে। তাহলে প্যাক করে দিই এটা। আমার 2টো হিটার চাই। আদিত্য কি স্পেশালি জিজ্ঞেস করেছিল এই হিটারের শক লাগে কিনা? আমি কেন বানিয়ে বানিয়ে বলবো ম্যাডাম? আমি আর শিবানী অনেকদিন পরে দেখা করলাম, আমরা কলেজের বন্ধু ছিলাম। বৈশালী দেবী ওই রাঠোর পরিবারে গন্ডগোল তো ছিল, আপনি কিছু জানতেন না? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানতাম না, কিন্তু আমার মনে হয়েছিল যে আমার বন্ধু শিবানীর কিছু তো টেনশন ছিল। ওফ, ইটস টু মাচ ইয়ার। একদিন ছাড়া ছাড়াই কাজের লোক ডুব মারে। তুই আমায় বলছিস? আদিত্যর সাথে কথা বল, তুই তো কাজের লোকের একটা টিম রাখতে পারিস। মজা করিস না তো আর। আদিত্য এমনি আগে থেকে প্রবলেমে আছে, ওই হাইওয়ের ধারের জমিটা নিয়ে। ওর দিদিটাও না কখনো কখনো যা ব্যাকা চাল চালে, ফার্স্ট্রেশনে ভোগে, বুঝলি তো? সেটাই তো, নিজে না বিয়ে করেছে না ফ্যামিলি হয়েছে, আর সম্পূর্ণ রাগটা গিয়ে পড়ে আমার ওপরে, তুই জানিস? আর যেই অল্টারনেট দিনগুলোয় পূজা আসে না, পূজার A to Z সমস্ত কাজ আমায় করতে হয়। আর যখন ও আসেও না, ভুল ও করে কিন্তু কথা আমায় শুনতে হয়। আরে তুই আদিত্যর সাথে কথা বলে আলাদা হয়ে যা, আই মিন আলাদা থাক। ওর দিদি তো এটাই সব সময় চায় যে আমরা আলাদা হয়ে যাই আর ও একা পুরো প্রপার্টিটা হজম করবে। আমি করব না এসব। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও লোকজন কিরকম ভিখারির মতো হয়ে যায়। ঠিকই বলেছিস। তুই জানিস, জমি থেকে যা আসে তাই দিয়েই সংসার চলে, বাকি সব টাকাই জমতো। তাই জন্যই তো আমরা এই বাড়িটা ছাড়ছি না, কোটি টাকার সম্পত্তি। কথা বলতে বলতে 2টো বেজে গেছে, খেয়ালই করিনি। আর এই আদিত্যকে দেখো, আমি বলেছিলাম 1 ঘন্টায় বেরোবো, কিন্তু দেখো এখনো ফোনই করলো না। আরে ফোনটা কোথায় গেল?
কি হলো? ফোনটা পাচ্ছি না। দেখ, এখানে আসার পর তো তুই তোর ব্যাগ খুলিসনি, আর তোর হাতেও ছিল না, মনে হচ্ছে গাড়িতেই রেখে এসছিস। শিবানী আমার ফোন থেকে ওর ফোনে কল করেছিল, শুধু রিং হচ্ছিল। দ্বিতীয়বার যখন কল করলো তখন আদিত্য ধরলো, তখন আমরা জানতে পারলাম যে ফোন গাড়িতেই আছে। আর প্রায় 2:30টার সময় আদিত্য আমার বাড়ি এলো। ওই 2 ঘন্টা আদিত্য কোথায় ছিল? আমি জানি না স্যার। এই লেটেস্ট মডেলটা করতে পেয়েছিস রে তুই? কোত্থেকে মানে? আম খাবে না গাছ বুনবে? লেটেস্ট মোবাইল, লেটেস্ট দাম লাগাও। আমি বৈশালীর বাড়িতে কেন যাইনি? কারণ আমার বোর হতে ভালো লাগে না, যেমন আমি এখন হচ্ছি। শিবানী আর বৈশালীর মধ্যে বান্ধবীদের মতো কথাবার্তা, যার কোনো সম্পর্কই নেই আমার সাথে। কিন্তু এখানে যে কথাগুলো হচ্ছে তার সম্পর্ক শুধু তোমার সঙ্গে। 18 তারিখ দুপুর 2:30 পর্যন্ত তুমি কোনো জরুরি কাজ করছিলে? হ্যাঁ। আর না করার কোনো কারণ আছে? জানি না, আমি তো এটা এখনো জানতে পারলাম না যে ও কি কাজে গেছিল। হঠাৎ আমার মধ্যে কি সমস্যা ইন্সপেক্টর? আপনি কি আপনার স্ত্রী আর সন্তানকে নিয়ে হঠাৎ বাইরে যান না? কখনো কোনো প্রোগ্রাম হয়ে যায় না? নিশ্চয়ই হতে পারে, কিন্তু তোমার এই প্ল্যানের সঙ্গে কাকতালীয় ঘটনা তো ঘটেই চলেছে আদিত্য। কেমন? 17 জানুয়ারি রাতে হঠাৎ শিবানী দেবী বাপের বাড়ি যাওয়ার প্ল্যান করেন। পরের দিন রাস্তায় কোনো পুরনো বান্ধবী বৈশালীর বাড়িতে যাওয়ার প্ল্যান হয়, আর ওখানেও শিবানী বৈশালীর সঙ্গে দেখা করে তুমি নও। তুমি কোনো রহস্যময় কাজের জন্য গায়েব হয়ে যাও। এরপরে কাউকেই বলনি যে ওই কাজটা কি ছিল। কোথায় গিয়েছিলে আদিত্য? আমি একটা পার্সোনাল কাজে গিয়েছিলাম। কোন পার্সোনাল কাজ? আমি বললাম না পার্সোনাল। আদিত্য, আমরা কিন্তু জানি তুমি কোথায় ছিলে। তাহলে বলুন, বলুন। পুরো গ্রামে জিজ্ঞাসাবাদ করেছি আমরা। প্রত্যেক সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যার সঙ্গে তোমার সম্পর্ক আছে, কিন্তু প্রত্যেকে এক কথাই বলেছে তোমার সঙ্গে দেখা হয়নি। তো তো এই ব্যাপার যে একটা লোক তোমাকে দেখেছিল। কোথায়? তোমার ক্ষেতের কাছে, তোমার বাড়ির খুব কাছে। তুমি গাড়ির ভেতরে বিশ্রাম করছিলে। আদিত্য, এমন কি কাজ করেছিলে যে এতটা হাঁপিয়ে গেছিলে? এই হিটারটা ঠিক 15 দিন আগে আপনার শাশুড়ি আর ননদের ঘরে লাগানো হয়েছিল, তাই না? হ্যাঁ। মা, শীতকালে এই হিটারটা ঘরটা গরম রাখবে। কেন কষ্ট করলি আবার? মা, তুমি একদম বদলে গেছো। কি হয়েছে আদিত্য? মা, তুমি আজকাল আমার সাথে ফর্মাল ফর্মাল কথা বলো, যেন আমি তোমার ছেলে না, বাইরের লোক। যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে। এমন কিছুই হয়নি বাবা। এদিকে আয়, আমার কাছে বস। মা, আমি অপরিচিত নই। আমি তো তোমার সন্তান, শত্রু নই তোমার। মা, আমি অপরিচিত নই। আমি তো তোমার সন্তান, শত্রু নই তোমার। প্ল্যান এটা ছিল তোমার যে এই মার্ডারগুলোকে অ্যাক্সিডেন্টের রং দেওয়া বা হয়তো সুইসাইডের। কিন্তু প্রবলেমটা এটাই হলো যে যাদেরকে হায়ার করা হয়েছিল তারা অপদার্থ, আর তোমার মিশনটা ফেল হয়ে যায়। সরি, এখন আপনার ইনভেস্টিগেশন ফেল করছে, আর আপনার কমন সেন্সও, কারণ আপনি কেবল বাজে কথা বলছেন। ওই হিটার 15 দিন আগে, মাত্র 15 দিন আগে লাগিয়েছিল ওই রুমগুলোতে। এমন হিটার্স যেগুলো শক দিতে পারে। আপনি আর আমি একই জায়গার বাসিন্দা, আর আপনি আর আমি দুজনেই খুব ভালো করে জানি যে লাস্ট 15 দিনে কি তীব্র ঠান্ডা পড়েছে। ঠান্ডা থেকে বাঁচবার জন্যই ওই হিটার আমি মা আর দিদির ঘরে লাগিয়েছি, আর একটা হিটার আমার ঘরে লাগিয়েছি। আর তুমি সিং ইলেকট্রিক্সের মালিক শঙ্কর সিংকে জিজ্ঞেস করেছিলে, ডবল চেক করেছিলে যে হিটারের কয়েলকে ধরলে পরে তাতে শক লাগবে কি? জানতে চেয়েছিলাম, নিশ্চয়ই জানতে চেয়েছিলাম, যাতে এই কথাটা আমি আমার মা আর দিদিকে বলতে পারি, যাতে হিটারের সুইচ অন করে ওরা ঘরের বাইরে না যায়। কারণ আমার ছোট মেয়ে ঈশা ওই ঘরে আসে যায়। যদি কোনোভাবে ভুল করে ঈশা ওই কয়েল ধরে ফেলতো তাহলে যা খুশি তাই হতে পারতো। কিন্তু আপনি তো এই কথাটাকে না জানি কোথা থেকে কোথায় নিয়ে গেলেন। তোমার আর পদিনের মধ্যে সম্পর্কটা কেমন ছিল? বানিয়ে বানিয়ে গল্প বলছেন আপনারা আমাদের ফাঁসানোর জন্য। মানছে যে আদিত্যর পদ্মিনী দিদির সঙ্গে ঝামেলা হতো, এমনকি ওর মায়ের সাথেও অনেকবারই ঝামেলা হয়েছে, কিন্তু ও কারুর খুন করা বা করানোর মতো লোকই নয়। মনোমালিন্য কন্টিনিউ ছিল, ছোট ছোট কথা নিয়ে, বড় বড় সমস্যা নিয়ে টেনশনও থাকতো, কিন্তু তার কারণ আমি ছিলাম না, ওই পদ্মিনীর জন্য, যার মাথা সবসময় সপ্তমে চড়ে থাকতো। আমি আজ পর্যন্ত তোর লোক গিরিশের সম্বন্ধে কিছু বলেছি? গিরিশ বাবু আমার লোক আবার কবে থেকে হলো? ওর দাদু ঠাকুরদা আমাদের দাদু ঠাকুরদার মনিম ছিল, ব্যাস। আশ্চর্য তো, একটা পুরনো ব্যাপার নিয়ে তোরা দুজনে কেন দুজনের মধ্যে ঝগড়া করছিস? মা, পদ্মিনীর কোনো অধিকার নেই
ও প্রশান্তর উপর চেঁচামেচি করে। মা, আমাকে এটা বলবে যে প্রশান্ত কিভাবে এই বাড়িতে পা রাখতে পারে? ওকে এই অধিকারটা কে দিয়েছে? কোথায় যাচ্ছ প্রশান্ত? ছোট মালকিন ওই পিছনে যাচ্ছিলাম বাগানের থেকে কোদালটা আনতে। যখন আদিত্য নেই তখন তুমি বাড়ির ভেতরে এলে কেন? ওই বাগানের অনেক কাজ পড়ে আছে মালকিন, আর কোদাল ছাড়া হবে না, এই জন্য এলাম। তুমি কেন আসো সবাই সবকিছু জানে। যাও, বেরিয়ে যাও এখান থেকে। আর ভবিষ্যতে এই বাড়ির ভেতর পা রাখবে না। তুমি একজন মালি, বাগানেই থাকো, বুঝেছো? বিগত 10 বছর ধরে প্রশান্ত এই বাড়িতে কাজ করে, কিন্তু তোর কি সমস্যা? কারণ ওকে আমি নিয়ে এসেছি, ও আমার কথা শোনে? একদমই নয়। আমার শুধু এইটুকু বলার যে ও আমাদের বাড়ি চুরি করেছে, আর দ্বিতীয়বার যে চুরি করবে না তার কি গ্যারান্টি আছে? পদ্মিনী খুব সন্দেহ করত, বাতিগ্রস্ত ছিল। 1 সেকেন্ডে কারুর উপর দোষ চাপিয়ে দিত যে ও চুরি করেছে, ও আমাকে খারাপ চোখে দেখেছে, ও এই রকম, ও সেই রকম। শুধু ওকে চুপ করাবার জন্য আমাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়াঝাটি লেগে থাকতো। কিন্তু তার মানে কখনোই এটা নয় যে আমি আমার মা আর দিদিকে খুন করব, কখনোই নয়। ইন্সপেক্টর, এত কিছু পরিষ্কার করে বলার পর যদি আপনার কখনো মনে হয় যে আপনার কাছে কোনো প্রমাণ আছে, তাহলে আমাকে গ্রেফতার করতে পারেন, নয়তো বিনা প্রমাণে হ্যারাসমেন্ট বন্ধ করুন। আর আমার ফ্যামিলি ম্যাটারে নাক গলানো, সেটা এখনই বন্ধ করুন। প্রণাম ছোট মালিক, ভেতরে আসবো? এসো গিরিশ, এরপর থেকে জিজ্ঞেস করো না, সোজা চলে এসো। স্যার, যা কিছু হয়েছে বাড়ির ভেতরে হয়েছে। পুরো সুবিধা আদিত্যর হয়েছে, কিন্তু আমাদের কাছে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। বাকি রইল স্টাফেরা, মালি প্রশান্ত, চাকরানি পূজা, অ্যাকাউন্টেন্ট গিরিশ। এদের সবার ব্যাকগ্রাউন্ড চেক করা ক্লিয়ার আছে। সম্পর্কে ফাটল ছিল, আর এই ফাটলগুলোতে নোনাও ধরেছিল। বাড়ি তো ভেঙে গেছে, কিন্তু ধাঁচাটা এখনো দাঁড়িয়ে আছে, আর সেটাও কোটি টাকার। কিন্তু সবকিছু বাড়ির ভেতরেই হয়েছিল। টেকনিক্যাল এভিডেন্সও কিছু পাওয়া যায়নি, ফোন কমিউনিকেশনও কিছু নেই, কিচ্ছু নয়। এমনটাও ছিল না যে কোনো চোর বা ডাকাতির গ্যাং ছিল যা কিনা ছিনতাইয়ের জন্য মার্ডার হয়েছে। টাকা তো ওখানেই ছিল, কেউ ছয়নি পর্যন্ত। 7 লাখ ক্যাশ। কোনো বাইরের লোক কেন করতে যাবে? কিন্তু অ্যাকচুয়ালি বাইরের লোক ইনভলভ ছিল, টাকাও ইনভলভ ছিল। আর আমাদের প্রথম সন্দেহটাই সঠিক প্রমাণ হলো যে এই খুনগুলো একটা বিকৃত প্ল্যানের ফলস্বরূপ। আর এই সিদ্ধান্তে বাইরে থেকেই পৌঁছেছি। যেই ও ফোনটা আমাকে দেখালো, আমি ঠিক বুঝে নিলাম যেটা চুরির মাল। আমি ভাবলাম আপনাদের খবর দিয়ে দিই। কে ওই লোকটা? থাকে কোথায়? ওর নাম হলো অরবিন্দ চৌহান, আমাদের দুর্গানগরেই থাকে। করে কি? ছোটখাটো 2 নম্বরই ধান্দা। এই অরবিন্দকে তুলে নাও, ছোটখাটো কিছু কথা বলি। হ্যাঁ গিরিশ বাবু, ভেতরে আসুন। এই ফোনটা তো পদ্মিনীর, আপনি কোথায় পেলেন? কেউ বিক্রি করেছে এটা। কাস্টমার সৎ বলে আমাদের কাছে এসে রিপোর্ট করেছে। কি হয়েছে স্যার? এবার আর কি জিজ্ঞাসা করা বাকি আছে স্যার? এটাই যে তোর মালকিনের হত্যায় তুই চারা ছিলি না গাছ? কি? হ্যাঁ, তুই শুধুই মালি ছিলি নাকি তুই অন্য কিছু ছিলি? চলো। স্যার, ক্রাইম হিস্ট্রিতে ডিপ্লোমা আছে এই অরবিন্দের, চুরি মারপিট সব। আর দুটো খুন করে একেবারে পিএইচডি করে নিলি? না স্যার, না। আমি তো শুধু টাকার লোভে ওখানে গেছিলাম। সেটা কি বলবো স্যার? সবকিছু বলবি তুই অরবিন্দ। তোর পিএইচডি ভাইভাই এক্সাম আজ। বললাম তো সাহেব, ওই বাংলোর মালি প্রশান্ত চান্দেল, ও যা বলেছে আমি তাই করেছি। আর এই প্রশান্ত, এ কার কথা শুনছিল? কে ছিল এর উপরে? কেউ ছিল না সাহেব, শুধু ওর মধ্যে প্রতিশোধের আগুন ছিল। উনি 4 বছর আগে ওকে জেলে পাঠিয়েছিল। কনস্টেবল, প্রশান্ত চন্দেলের চুরির কেসটা তো আমাদেরই থানার। ম্যাডাম, আমাদের মধ্যে কেউই তখন এই থানাতে ছিল না। পিএসআই স্যার 1.5 বছর আগে এসেছিলেন, আর আপনি 1 বছর আগে, আর 6 মাস হলো বড় সাহেব এসেছেন, আর আমার তো 2 বছর হয়েছে। আর এই কেস তো 4 বছর পুরনো ম্যাডাম। আদিত্য আমার ব্যাগ এখানেই ছিল, হলে।
আর সেখান থেকে পুরো 50,000 টাকা গায়েব। আর তোমার এই প্রশান্তকে ছাড়া কেউ এখানে আসেনি। আমি কোনো টাকা নিইনি মালিক, ব্যাগ থেকে ছুঁইনি, ব্যাস বাগান থেকে কোদালটা নিয়ে চুপচাপ বেরিয়ে গেছি। হয় আমি মিথ্যে বলছি, নয়তো টাকাগুলো উড়ে গেছে। বিগত 6 বছর ধরে এখানে কাজ করে প্রশান্ত, আর আজ পর্যন্ত নিজের হাতে বসানো গাছের একটা ফুল পর্যন্ত বাড়ি নিয়ে যায়নিও। জানি না আর কি কি চুরি করেছো 6 বছরের মধ্যে এই বাংলো থেকে। না না ছোট মালকিন, এভাবে বলবেন না। আমি কতদিন ধরে নিঃস্বার্থভাবে এই বাড়িতে কাজ করছি, আর শুধু মালিকেরও নয়, আপনারও তো কাজ করছি না। তাহলে আর একটা শেষ কাজ করো, চুরি করা 50,000 টাকা ফেরত দাও, আর ভবিষ্যতে এই বাড়িতে পা রাখবে না। পদ্মিনী, এই বাড়ির সমস্ত সিদ্ধান্ত তুই নিবি এরকমটা নয়। এটা পুলিশ কেস আদিত্য, আর সিদ্ধান্ত আদালত নেবে, পুলিশ প্রমাণ করবে। 3 দিন লকআপে রেখেছিল, মেরেও ছিল, কিন্তু মার খেতে খেতে আমি শুধু এটাই বলেছিলাম আমি চুরি করিনি। তোর কেস ফাইলে লেখা আছে যে আদিত্য রাঠোর তোকে জেল থেকে ছাড়িয়েছিল, কেস তুলে নিয়েছিল। শুধু এটাই নয়, তোকে আবার কাজেও রেখেছিল। উনি আমার উপর সবসময় দয়াবান ছিলেন। এই পদ্মিনী মালকিন ও আমার টাকা খেয়ে নিয়েছে। ওর জন্য আমি প্রায় 6 মাস কাজ করেছি। যখন গিরিশবাবু অসুস্থ ছিলেন, পুরো 30,000 টাকা পাওনা ছিল। আমার উপর চুরির অপবাদ দিয়ে আমাকে টাকাটা দিল না। ছোট মালকিন, আমার টাকাটা দিয়ে দিন আমাকে। আমার ঘরে আসার সাহস পেলে কোথা থেকে তুমি? ছোট মালকিন, আপনি আমাকে অনেক বেইজ্জত করেছেন, কিন্তু আমার মেহনতের টাকাটা আটকে রাখবেন না। ওই 50,000, ওটাও আমার মেহনতের রোজগার, যেটা চুরি করেছো তুমি। আমি চোর নই ছোট মালকিন। তাহলে পুলিশ তোমাকে গ্রেপ্তার কেন করলো? আদিত্য তোমায় জামিন দিয়ে আবার তোমাকে কাজে বহাল করেছে, কিন্তু আমার নজরে তুমি সবসময় চোরই থাকবে। খুব অপমান করেছিলেন উনি, কোনো চুরি না করেই অপরাধী করেছেন। তারপর ভাবলাম এবার সত্যি সত্যি চুরি করব। আজই গিরিশ টাকা জমা করেছে। ছোট মালকিন নমস্কার, আমি টাকা নিয়ে এসেছি। আর আজই মালিক শিবানী বৌদি আর ঈশাকে নিয়ে 2 দিনের জন্য বাইরে গেছেন। কত টাকা থাকতে পারে বাড়িতে? কয়েক লাখ। পকেট মারিতে এত রিস্ক আর খাটুনি আছে, ধরা পড়ে যাওয়ার ভয়ও আছে। শেষে কত পাই? 100-200। আরে এখানে তো পুরো বাগান আছে, সব ফুল আমাদের, যেটা ইচ্ছা তোলো। কাঁটাও আছে। কি কাঁটা? 2টো ফুল গাছকেও কেটে ফেলতে হবে। মেরেই ফেলি তাহলে। সত্যি? তা নয় তো কি, অপমান করেছে তোকে। টাকা পেলে শুধু আমার মন ঠান্ডা হতে পারে, তোর মন নয়। ধরা পড়ে গেলে? কখনো না। রাবণের মৃত্যুর জন্য কখনো বিভীষণকে দায়ী করা হয়েছে? জিনিসগুলো নেব। কতবার বলেছি তোমায়, যখন আদিত্য থাকবে না তখন বাড়ি আসবে না। বাগানের থেকে অস্ত্রগুলো নেব, 2টো ভালো চারা লাগাবো। মালিক বলেছেন আজকেই লাগানোর জন্য। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে বেরিয়ে যাও। তুমি, এটা কে তোমার সাথে? প্রশান্ত, তুমি কিন্তু তোমার সীমা ছাড়াচ্ছ। এবার আপনি দুনিয়া পার করবেন ছোট মালকিন। মানে? আরে এটা কি করলি? সবই তো ঠিক ছিল। এমন মনে হচ্ছে যেন কারেন্ট খেয়ে মারা গেছে। আমার এখন খুব ভয় করছে। আরে কিসের ভয়? মরে গেছে দুজন, এখন শুধু টাকা অপেক্ষা করছে আমাদের জন্য। এটা তো 10,000 টাকাই আছে। তুই তো বললি অনেক টাকা থাকবে। ভেবেছিলাম গিরিশ অনেক নিয়ে এসছে। চল, কিছু না 10,000 টাকাই অনেক হয়। বাকি ওদের মোবাইল বিক্রি করব, খুব দামি মনে হচ্ছে।
এটা কি করছিস? আরে অ্যাক্সিডেন্ট মনে হতে হবে ভাই। আরে হয়ে গেছে না, এখন চল না তাড়াতাড়ি। আরে দাঁড়া না, কে আসছে এখন এখানে? একটু দাঁড়া, কাজ ঠিকঠাক হওয়া চাই একদম। এবার ঠিক আছে, মনে হচ্ছে মা মেয়ে কারেন্ট খেয়ে মরে গেছে। চল অপরাধের দুনিয়ায় কোনো নার্সারি স্টুডেন্টও যদি থাকে না, সেও এই কথাই বলবে তোদের প্ল্যান পারফেক্ট ছিল না, একেবারে উল্টোটা ছিল, একদম কাঁচা। তোরা দুজনে একেবারে ভুল বুঝেছিলি যে তোরা ধরা পড়বি না, বিশেষ করে তুই প্রশান্ত চান্দেল। 4 বছর ধরে দম বন্ধ হয়ে আসছিল। যখনই বাড়ি থেকে কিছু হারিয়ে যেত আমাকেই দোষারোপ করা হতো, পুলিশের হুমকি দেওয়া হতো। আমি সব সময় তোকে ভরসা করতাম, তাই 4 বছর আগে আমি তোকে পুলিশের হাত থেকে ছাড়িয়েছিলাম। কিন্তু আমার উপর অপবাদ তো যায়নি মালিক। আর সেই মিথ্যা অপবাদ তুই আমার ঘাড়ে চাপাতে চাইছিলি, পুলিশকে এটা ভাবিয়ে যে আমি নিজে আমার মা আর দিদির খুন করিয়েছি। কোথায় গেল তোর বিশ্বস্ততা? ভুল হয়ে গেছে মালিক। কিন্তু প্রশান্ত, তুই মরার দিন অব্দি এটা নিয়ে আফসোস করবি যে তুই নিজের হাতেই নিজের বাগান তছনছ করেছিস, নিজের জীবদ্দশায় নিজের বউকে বিধবা আর সন্তানকে অনাথ করেছিস। একে ভুল বলে না প্রশান্ত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.